ফিল্ম ইন্ডাস্ট্রি আছে যারা শুধু গল্পই বলে না, বরং একটা পুরো সংস্কৃতির আয়না হয়ে ওঠে। বাংলা সিনেমা ঠিক সেরকমই একটা। চলুন আজ এর অসাধারণ জার্নিটা একটু কাছ থেকে দেখা যাক। বলিউডের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু ভারতের সিনেমার গল্পটা তার থেকেও অনেক পুরনো, অনেক গভীর। সেই গল্প শুরুটা কোথায় হয়েছিল জানেন কি? চলুন আজ সেই খোঁজে বেরোনো যাক। আর উত্তর বাংলা হলিউড। এখন ভাবছেন হলিউডের সাথে মিলিয়েই তো এই নামটা, তাই না? হ্যাঁ, কিছুটা তাই। কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে কলকাতার টালিগঞ্জের একটা বিরাট ইতিহাস, একটা আস্ত ইন্ডাস্ট্রির জন্ম নেওয়ার গল্প। তো টলিউডকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একদম গোড়ায় ফিরে যেতে হবে, মানে সেই সময়ে যখন ভারতে সিনেমার প্রথম চলন শুরু হচ্ছে। ভাবতে পারেন ভারতে সিনেমা তৈরির ইতিহাসটা কিন্তু শুরুই হয়েছিল বাংলাতে, মানে অন্য অনেক ফিল্ম ইন্ডাস্ট্রির চেয়েও আগে। 1898 সাল হীরালাল সেন তার রয়্যাল বায়োস্কোপ কোম্পানি দিয়ে নাটকের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করছেন, সেখান থেকে শুরু। আর তারপর 1919 সালে এলো প্রথম পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি বিল্বমঙ্গল। এটাই ছিল একটা নতুন যুগের দরজা খুলে দেওয়ার মতো ঘটনা। আসলে হীরালাল সেনের মতো মানুষেরাই ছিলেন আসল পথিকৃৎ। তাদের ওই শুরুয়াতি প্রচেষ্টাগুলোই একটা নতুন শিল্প মাধ্যমের ভিত তৈরি করে দিয়েছিল। তারাই প্রথম চলমান ছবিকে বাঙালির সংস্কৃতির একটা অংশ করে তোলেন। এই ছোট ছোট পদক্ষেপগুলো থেকেই ধীরে ধীরে একটা বিশাল ইন্ডাস্ট্রি, একটা সংগঠিত শিল্প গড়ে উঠতে শুরু করে। শুধু তো ছবি বানালেই হবে না, তাকে একটা প্রপার ইন্ডাস্ট্রি চেহারা দিতে হবে, তাই তো? আর সেই কঠিন কাজটাই করেছিল নিউ থিয়েটার্সের মতো স্টুডিওগুলো। তারাই প্রথম প্রফেশনাল পরিচালক, মিউজিশিয়ান, টেকনিশিয়ানদের এক ছাদের তলায় নিয়ে আসে। আর সবচেয়ে বড় যে বিপ্লবটা তারা এনেছিল সেটা হলো প্লেব্যাক সিঙ্গিংয়ের প্রচলন। ভাবুন তো, এই একটা জিনিস সিনেমার ধরনটাই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই যে একটা প্রফেশনাল পরিকাঠামো তৈরি হলো, তারই ফলস্বরূপ বাংলা সিনেমায় এলো এক সৃজনশীলতার জোয়ার, যে সময়টাকে আমরা আজ স্বর্ণযুগ বা গোল্ডেন এজ বলে চিনি। এরপর এলো সেই সময় যখন বাংলা সিনেমা তার নিজের গণ্ডি বেরিয়ে পৌঁছে গেল সারা বিশ্বের দরবারে। 50-এর দশক, কান ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় মঞ্চে বাংলা ছবি দেখানো হচ্ছে, আর আন্তর্জাতিক দর্শকরা মুগ্ধ হয়ে দেখছেন। এটা ছিল একটা বিরাট ব্যাপার, একটা বিরাট স্বীকৃতি। আর এই স্বর্ণযুগের কাণ্ডারি ছিলেন তিনজন কিংবদন্তি: সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক আর মৃণাল সেন। এরা তথাকথিত মশলাদার ছবির বাইরে গিয়ে এক নতুন ধারার সিনেমার জন্ম দেন, যাকে আমরা বলি প্যারালাল সিনেমা বা সমান্তরাল সিনেমা। তাদের ছবিতে কী ছিল? ছিল সাধারণ মানুষের জীবনের গল্প, সমাজের কঠিন বাস্তব আর মানুষের মনের গভীর বিশ্লেষণ। এই তিন মহারাথী ভারতীয় সিনেমাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, স্বর্ণযুগ মানেই কিন্তু শুধু এই ধরনের আর্ট হাউস ছবি নয়। এর পাশাপাশি আরেকটা ধারাও কিন্তু রমরম করে চলছিল, মানে একই মুদ্রার দুটো পিঠের মতো। একদিকে ছিল প্যারালাল সিনেমা, যেখানে জোর দেয়া হতো বাস্তবতা আর শৈল্পিক অভিব্যক্তির ওপর, আর অন্যদিকে ছিল জমজমাট জনপ্রিয় সিনেমা, যেখানে ছিল স্টারডম, মেলোড্রামা আর রোম্যান্স। দুটো ধারাই
কিন্তু সমানভাবে সেই সময়টাকে সমৃদ্ধ করেছিল। যেমন ধরুন, একদিকে তপন সিনহার কাবুলিওয়ালার মতো ক্লাসিক ছবি মানুষের মনে গেঁথে যাচ্ছে, আবার ঠিক সেই সময়েই মেইন স্ট্রিম সিনেমা কাঁপাচ্ছেন উত্তম কুমার আর সুচিত্রা সেনের মতো সুপারস্টাররা। তাদের জুটি তো একেবারে কিংবদন্তি হয়ে গিয়েছিল। এই দুই ভিন্ন ধারাই কিন্তু একসঙ্গে বাংলা সিনেমার সেই সোনালী সময়টাকে তৈরি করেছিল। আর সেই স্বর্ণযুগের প্রভাব কিন্তু আজও বাংলা সিনেমায় রয়ে গেছে। এর উত্তরাধিকার আজও বহমান। সেই সোনালী সময়ের মশালটা কিন্তু পরবর্তী প্রজন্মও বয়ে নিয়ে চলেছে। অপর্ণা সেনের মতো পরিচালকরা নারীকেন্দ্রিক গল্পে এক নতুন ধারা তৈরি করছেন। আবার অন্যদিকে সন্দীপ রায়ের মতো নির্মাতারা প্রফেসর শঙ্কুর মতো ক্লাসিক সাহিত্যকে পৌঁছে দিচ্ছেন নতুন প্রজন্মের কাছে। মানে বাংলা সিনেমার গল্পটা কিন্তু থামেনি, এটা চলছে নিজের মতো করে। নির্বাক ছবি থেকে শুরু করে বিশ্বজুড়ে প্রশংসিত মাস্টারপিস, বাংলা সিনেমার ইতিহাসটা আসলে একটা বিশাল গল্পের সাগর। অন্বেষণ করার জন্য কত কি রয়েছে। এখন প্রশ্ন হলো, 1 শতাব্দীর এই বিশাল ভান্ডার থেকে কোন গল্পটা দিয়ে শুরু করা যায়? বাংলা সিনেমার গল্পটা না শুধু বিনোদনের গল্প নয়, এটা আসলে আমাদের শিল্প, সমাজ আর সময়ের একটা জীবন্ত দলিল, ক্যামেরার লেন্সে ধরা। চলুন না আজ টলিউড থেকে একেবারে বিশ্বমঞ্চে পৌঁছানোর সেই অসাধারণ জার্নিটা একবার ঘুরে দেখা যাক। আচ্ছা, হলিউড, বলিউড এই নামগুলো তো আমাদের সবারই চেনা, কিন্তু টলিউড নামটা এটা কোথা থেকে এলো বলুন তো? ব্যাপারটা কিন্তু বেশ মজার। কলকাতার টালিগঞ্জকে কেন্দ্র করে ফিল্ম ইন্ডাস্ট্রিটা যখন গড়ে উঠছে, তখন 1932 সালে এক আমেরিকান সিনেমাটোগ্রাফার উইলফ্রেড ডেমিং মজা করেই নামটা দিয়েছিলেন টলিউড। কিন্তু ভাবুন, সেই মজার ছলে দেওয়া নামটাই পরে হয়ে গেল ভারতের দ্বিতীয় প্রাচীন ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচয়। দারুণ না? তো আমাদের আজকের এই সফরে আমরা কি কি দেখব এক ঝলকে দেখে নিই। প্রথমে জানবো টলিউডের জন্মকথা, তারপর আসবে স্বর্ণযুগের সেই কিংবদন্তি ত্রয়ী মূলধারার মাস্টারদের কথা, এরপর এক নতুন নারীবাদী স্বরের উত্থান, আর শেষে দেখব এই ঐতিহ্যটা আজও কিভাবে টিকে আছে। চলুন শুরু করা যাক। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। সেই সময়ে যখন চলন্ত ছবি মানেই ছিল একটা আস্ত বিস্ময়, ঠিক তখনই কিন্তু কলকাতাতে এর ভিতটা তৈরি হচ্ছিল। ভাবা যায় সেই 1890-এর দশকে হীরালাল সেন আর তার রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কলকাতাকে প্রথম সিনেমার স্বাদ দিচ্ছে। তাকেই তো বাংলা সিনেমার জনক বলা হয়। এরপর 1903-এ উনিই প্রথম বাংলা কাহিনী চিত্র বানান। আর এই চাপ একটা বড় মাইলস্টোন আসে 1919 সালে, যখন মেডান থিয়েটার্স রিলিজ করে প্রথম পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি বিল্বমঙ্গল। এখান থেকে কিন্তু আসল দৌড়টা শুরু হয়। এরপর বাংলা সিনেমায় যে সময়টা এলো সেটাকে বলা হয় স্বর্ণযুগ, মানে একটা সৃজনশীল বিস্ফোরণ ঘটেছিল তখন। এই সময়টাই বাংলা সিনেমাকে একেবারে বিশ্বের দরবারে পৌঁছে দেয়। আর এর পেছনে ছিলেন 3 জন কিংবদন্তি পরিচালক। এই 3 জন দিকপাল শুধু বাংলা নয়, পুরো ভারতীয় সিনেমারই সংজ্ঞাটা যেন নতুন করে লিখে দিয়েছিলেন। মজার ব্যাপার হলো, তারা একই সময় কাজ করলেও তাদের দৃষ্টিভঙ্গি, তাদের গল্প বলার ধরন ছিল একদমই আলাদা। আর এই বৈচিত্র্যটাই বাংলা সিনেমাকে একটা অন্য মাত্রা দিয়েছিল। প্রথমে যার কথা না বললেই নয়, তিনি হলেন সত্যজিৎ রায়। বিশ্ব সিনেমার এক মহিরুহ বলারও হয়তো কম বলা হয়। তার হাতে পড়ে সাধারণ মানুষের সাধারণ জীবনটাই যেন হয়ে উঠত এক একটা অসাধারণ কবিতা। মানে বাস্তবতার শিল্পের এমন নিখুঁত মেলবন্ধন সচরাচর দেখা যায় না। তার ক্যামেরা ছিল ভীষণ সাহসী, আপোষহীন। সমাজের নিয়মকানুনকে প্রশ্ন করতে তিনি ভয় পেতেন না। তার পরীক্ষামূলক ছবিগুলো
শহরের ভিড়ে হারিয়ে যাওয়া মানুষের একাকিত্ব, সামাজিক অস্থিরতার মতো কঠিন শক্তিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত। আর তৃতীয় স্তম্ভ হলেন ঋত্বিক ঘটক। দেশভাগের যন্ত্রণা, নিজের মাটি হারানোর কষ্ট, এই আবেগগুলোকে তিনি যেভাবে পর্দায় তুলে ধরতেন তা দর্শকের ভেতরটা নাড়িয়ে দিত। তার ছবির মেলোড্রামাটা আসলে ছিল মানুষের ভেতরের কান্নারই একটা মহাকাব্যিক রূপ। ভাবনা, একদিকে সত্যজিৎ রায়ের কাব্যিক মানবতাবাদ, অন্যদিকে মৃণাল সেনের ধারালো রাজনৈতিক ভাষ্য, আর তার সাথে ঋত্বিক ঘটকের তীব্র আবেগ। একই সময়ে এই তিনটে সম্পূর্ণ ভিন্ন স্রোত এসে মিশেছিল, আর এই মিলনটাই বাংলা সিনেমার স্বর্ণযুগকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। আর এই শুরুটা হয়েছিল পথের পাঁচালী দিয়ে। এটা শুধু একটা সিনেমা ছিল না, এটা ছিল গোটা বিশ্বের দরবারে বাংলা সিনেমার ছাড়পত্র। 1956 সালে ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে যখন বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কারটা এলো, তখন সারা বিশ্ব দেখল যে বাংলার একটা সাদামাটা গ্রামের গল্পেও কতটা বিশ্বজনীন আবেদন থাকতে পারে। তবে হ্যাঁ, স্বর্ণযুগের গল্পটা কিন্তু শুধু এই তিন মহারথীকে নিয়ে শেষ হয়ে যায় না। ঠিক একই সময় আরও কয়েকজন মাস্টার ডিরেক্টর ছিলেন, যারা বিনোদন আর মননশীলতাকে এক সুতোয় বেঁধে অসাধারণ সব সিনেমা বানাচ্ছিলেন। তাদের মধ্যে প্রথমেই যার নাম আসে তিনি হলেন তপন সিংহ। ওনার একটা অসাধারণ ক্ষমতা ছিল খুব সহজভাবে গল্প বলে সাধারণ দর্শকের মনের গভীরে পৌঁছে যাওয়ার। এই জন্যই তিনি এত জনপ্রিয় ছিলেন। এর সেরা
হয় তো সেটা হলো ওর কাবুলিওয়ালা। ভাবুন, রবীন্দ্রনাথের একটা গল্পকে তিনি যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, মিনি আর রহমতের সেই সম্পর্কটা আজও আমাদের চোখে জল এনে দেয়, তাই না? এরপর আসি আর একজন মাস্টারের কথায়, তরুণ মজুমদার। ওনার সিনেমা মানেই ছিল মধ্যবিত্ত জীবনের খুব চেনা ছবি, সম্পর্কের টানাপোড়েন, ছোট ছোট আনন্দ, আর তার সাথে রবীন্দ্রসঙ্গীতের সেই মন ভালো করা ব্যবহার। সব মিলিয়ে তার সিনেমাগুলো দর্শকের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল। স্বর্ণযুগের পর বাংলা সিনেমার মশালটা নতুন প্রজন্মের হাতে এলো, আর তাদের হাত ধরে এলো একদম নতুন ধরনের চিন্তাভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি। আর এই নতুন ঢেউয়ের অন্যতম প্রধান মুখ হলেন অপর্ণা সেন। তিনি এমন একটা নারীবাদী স্বর নিয়ে এলেন যা এর আগে বাংলা সিনেমায় সেভাবে শোনাই যায়নি। বিশেষ করে ওর পরমা ছবিটার কথা বলতেই হয়। এটা একটা যুগান্তকারী কাজ ছিল। একজন মধ্যবয়সী গৃহবধূর নিজের পরিচয় খুঁজে বেরোনো, তার ইচ্ছে অনিচ্ছের কথা, এই বিষয়গুলো দেখিয়ে তিনি সমাজের গোড়া ধারণাকে সজোরে একটা ধাক্কা দিয়েছিলেন। এটা বাংলা সিনেমার জন্য সত্যি একটা খুব সাহসী পদক্ষেপ ছিল। তো এত জানলাম, কিন্তু এই যে এত সমৃদ্ধ একটা ইতিহাস, এটা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক, চলুন এবার সেই দিকে একটু নজর ফেরানো যাক। আসলে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন থেকে শুরু করে তপন সিংহ বা অপর্ণা সেন, এই মাস্টাররা যে পথটা তৈরি করে দিয়ে গেছেন, যে সিনেমার ভাষাটা শিখিয়ে গেছেন, তা আজও নতুন প্রজন্মের ফিল্মমেকারদের কাছে একটা অফুরন্ত অনুপ্রেরণা। তাদের প্রভাবটা একটু কমেনি। এই উত্তরাধিকার যে কতটা জীবন্ত তার সবচেয়ে বড় প্রমাণ হলো এটা। দেখুন, সত্যজিৎ রায়ের তৈরি করা চরিত্র প্রফেসর শঙ্কুকে নিয়ে তারই ছেলে সন্দীপ রায় যখন নতুন করে সিনেমা বানান, তখন বোঝা যায় এই গল্পগুলো, এই চরিত্রগুলো মরে যায় না। এরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকে, নতুন রূপে, নতুন আঙ্গিকে। করার আগে একটা প্রশ্ন রেখে যায়, কি এমন থাকে যা একটা আঞ্চলিক সিনেমাকে গোটা বিশ্বের সম্পদে পরিণত করে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে খুব সাধারণ মানবিক আবেদন আর একটা ভালো গল্প বলার ক্ষমতার মধ্যেই। ঠিক যেমনটা বাংলা সিনেমার এই দিকপালরা আমাদের শিখিয়ে গেছেন, তাই না?
বাংলা সিনেমার ইতিহাসটা সত্যি বলতে অসাধারণ, আর এই ইতিহাসের পড়তে পড়তে আছেন বেশ কিছু কিংবদন্তি। তো আজ আমরা এমন 4 জন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো যারা বলা যেতে পারে বাংলা সিনেমার এক একটা যুগকে নিজেদের হাতে গড়েছেন। চলুন না একবার ঘুরে আসা যাক সেই সময়গুলো থেকে। তো আমাদের আজকের এই আলোচনায় আমরা 4টে ধাপে এগোব। প্রথমে দেখব বাংলা সিনেমার প্রথম সিঙ্গিং স্টারকে। তারপর জানব সেই মানুষগুলোর কথা যারা একটা নতুন ধারার সিনেমার জন্ম দিয়েছিলেন। এরপর আমরা ডুব দেব একজন আধুনিক পরিচালকের জগতে, আর সবশেষে দেখব এই কিংবদন্তিরা আমাদের জন্য কি রেখে গেছেন। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা কিন্তু প্রায় 100 বছরের একটা লম্বা সফর। দেখুন, শুরুটা হচ্ছে 1930 থেকে 50-এর দশকে কানন দেবীকে দিয়ে। এটা ছিল স্টুডিও স্টার এরা, মানে সেই সময় স্টুডিওগুলোই ছিল সব। এরপর 40 থেকে 70-এর দশকে এলেন দাশগুপ্তরা, আর শুরু হলো ফিল্ম সোসাইটি এরা। এখানে সিনেমা নিয়ে ভাবা শুরু হলো, একটা বুদ্ধিবৃত্তিক চর্চা তৈরি হলো। আর তারপর 90-এর দশক থেকে 2010 ঋতুপর্ণ ঘোষের হাত ধরে এলো এক আধুনিক পরিচালকের যুগ। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম স্তম্ভকে দিয়ে, কিংবদন্তি কানন দেবী। তার গল্পটা কিন্তু সিনেমার গল্পের চেয়ে কম কিছু না। চরম দারিদ্র্য থেকে উঠে এসে তিনি হয়েছিলেন বাংলা সিনেমার প্রথম সুপারস্টার। কানন দেবী একবার বলেছিলেন, সোসাইটি হার্ট মি আ লট, ইট নেগলেক্টেড মি আ লট। মানে সমাজ আমাকে অনেক আঘাত দিয়েছে, অনেক অবহেলা করেছে। আর এই কথাটা তার জীবনের কঠিন শুরুর একটা ঝলক মাত্র। ভাবুন, বাবার মৃত্যুর পর পরিবারকে চরম দারিদ্র্যের মধ্যে পড়তে হয়েছিল, এমনকি তাকে পরিচারিকার কাজও করতে হয়েছে। সমাজ থেকে তখন শুধু আঘাত আর অবহেলাই পেয়েছিলেন। আর তার ক্যারিয়ারের শুরুটা কেমন ছিল জানেন? প্রথম ছবির জন্য পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র 5 টাকা। হ্যাঁ, মাত্র 5 টাকা। যদিও কথা ছিল 25 টাকা দেওয়ার, মাঝখান থেকে 20 টাকা অন্য কেউ নিয়েছিল। ভাবা যায়? ঠিক এভাবেই তার পথ চলাটা শুরু হয়েছিল। কিন্তু প্রতিভা তো আর চাপা থাকে না, তাই না? সেই 5 টাকা থেকে শুরু করে কানন দেবী এমন এক জায়গায় পৌঁছেছিলেন যে তিনি একটা সিনেমার জন্য পারিশ্রমিক নিতেন 1,25,000 টাকা। সেই যুগে এই অঙ্কটা সত্যি বলতে কেউ কল্পনাও করতে পারত না। কিন্তু তিনি শুধু একজন স্টার হয়েই থেমে থাকেননি, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। তিনি ছিলেন একজন সত্যিকারের পথিকৃৎ। বাংলা সিনেমার প্রথম সিঙ্গিং স্টার তো বটেই, মুক্তি, বিদ্যাপতির মতো আইকনিক ছবিতে অভিনয় করেছেন। এমনকি মুম্বাইয়ের বড় চুক্তিও ফিরিয়ে দিয়েছিলেন বাংলার জন্য। আর সবচেয়ে বড় কথা, 1949 সালে তিনি নিজের প্রযোজনা সংস্থা খোলেন শ্রীমতী পিকচার্স। কেন? যাতে নিজের মতো করে সিনেমা বানাতে পারেন, শৈল্পিক স্বাধীনতার জন্য। আচ্ছা, একদিকে যখন কানন দেবীর মতো তারাকারা স্টুডিও সিস্টেমকে একেবারে শিখরে নিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় কিন্তু আরও একটা স্রোত বইছিল, একটা নতুন প্রজন্ম, যারা সিনেমাকে শুধু বিনোদনের মোড়কে দেখতে রাজি ছিলেন না। চলুন দেখি সেই গল্পটা। আর এই নতুন সিনেমা ভাবনার কেন্দ্রে ছিলেন মূলত 2 জন দাশগুপ্ত। একজন হরিদাসন দাশগুপ্ত, যিনি একজন অগ্রণী ডকুমেন্টারি ফিল্ম মেকার। বাস্তবকে ক্যামেরায় ধরার নতুন পথ দেখিয়েছিলেন তিনি। আর অন্যজন হলেন চিদানন্দ দাশগুপ্ত, একই সাথে একজন প্রভাবশালী সমালোচক এবং ফিল্ম মেকার। তো চিদানন্দ দাশগুপ্ত কি করলেন? 1947 সালে তিনি সত্যজিৎ রায় সহ আরও কয়েকজনকে নিয়ে তৈরি করলেন ক্যালকাটা ফিল্ম সোসাইটি। উদ্দেশ্যটা খুব পরিষ্কার ছিল, একদিকে বাজারে চাপে তৈরি হওয়া সস্তা বাণিজ্যিক সিনেমা, আর অন্যদিকে ফিল্ম সোসাইটির লক্ষ্য ছিল সিনেমাকে একটা শিল্প হিসেবে দেখা, সিনেমা নিয়ে আলোচনা করা, ভালো সিনেমার প্রচার করা। আর সেই সময়টা কেমন ছিল তার একটা অসাধারণ ছবি পাওয়া যায় অপর্ণা সেনের এই কথায়। তিনি চিদানন্দ দাশগুপ্তের মেয়ে। তিনি বলছেন, সারা বিশ্বের কত সিনেমা যে বাড়ির দেয়ালে প্রজেক্ট করে দেখানো হতো। আমার মনে আছে ব্যাটেলশিপ পোটেমকিন, রসমন দেখার কথা। ভাবুন তো একবার দৃশ্যটা, বাড়িতে বাড়িতে দেয়ালের ওপর বিশ্ব সেরা সব সিনেমা চলছে। এভাবেই তো একটা নতুন প্রজন্ম সিনেমার অন্য এক ভাষার সাথে পরিচিত হচ্ছিল। সত্যজিৎ রায়ের পর বাংলা সিনেমায় সেই মশালটা বয়ে নিয়ে যাবার মতো একজন পরিচালকের দরকার ছিল। আর ঠিক তখনই এলেন একজন অটিউর। অটিউর মানে কি? মানে এমন একজন পরিচালক যার সিনেমার একটা নিজস্ব ভাষা আছে, একটা নিজস্ব বিশ্বভিক্ষা আছে।
তিনি শুধু গল্প বলেন না, নিজের একটা জগৎ তৈরি করেন। আর সেই অটের হলেন ঋতুপর্ণ ঘোষ। তার আশাটা ছিল একটা ঝড়ের মতো। ১৯৯৪ ১৯ এপ্রিল দিয়ে শুরু, তারপর দহন, চোখের বালি, দ্য লাস্ট লেয়ার, একের পর এক ছবি। আর প্রতিটা ছবিতেই তিনি মানুষের ভেতরের জটিল সম্পর্কগুলোকে তুলে ধরেছেন। তার সিনেমার একটা নিজস্ব ভিজুয়াল স্টাইল ছিল, আর ছিল খুঁটিনাটি বিষয়ের উপর অসাধারণ নজর। আর তার কাজের স্বীকৃতি, সেটা তো ছিল বিশাল। মাত্র ৪৯ বছর বয়সে তার জীবন থেমে যায়, কিন্তু এই ছোট কেরিয়ারে তিনি পেয়েছিলেন ১৯টা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, সাথে অগুন্তি আন্তর্জাতিক পুরস্কার। এটা সত্যিই একটা অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু ঋতুপর্ণ ঘোষের আসল গুরুত্বটা হয়তো অন্য জায়গায়। তার সিনেমার জগৎ আর তার ব্যক্তিগত জীবন একটা সময় পর যেন দুটো মিলেমিশে এক হয়ে গিয়েছিল। তিনি তার শেষের দিকের কাজগুলোতে অসম্ভব সাহসের সাথে জেন্ডার এবং আইডেন্টিটির মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, শুধু পর্দায় নয়, নিজের জীবনেও। তো কানন দেবী, দাশগুপ্তরা, ঋতুপর্ণ ঘোষ, এই যে 4টে স্তম্ভের কথা আমরা বললাম, তাদের জীবন থেকে বাংলা সিনেমার উত্তরাধিকার আর ভবিষ্যৎ নিয়ে আমরা কি বুঝতে পারি? দেখুন, কানন দেবী আমাদের শিখিয়েছেন রেজিলিয়েন্স আর শৈল্পিক স্বাধীনতা। দাশগুপ্তরা দিয়েছেন সিনেমার বুদ্ধিবৃত্তিক ভিত্তি, সিনেমাকে একটা শিল্প হিসেবে দেখার চোখ। আর ঋতুপর্ণ ঘোষ এনেছেন ব্যক্তিগত গল্পের আর আধুনিকতার ছোঁয়া। এই 3টে ধারা মিলেই কিন্তু আজকের বাংলা সিনেমার পথটা তৈরি হয়েছে, যা আজও নতুন ফিল্মমেকারদের পথ দেখায়। আর তাদের এই সম্মিলিত উত্তরাধিকার আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, বাংলা সিনেমার পরের অধ্যায়টা কে লিখবে? কারা হবেন ভবিষ্যতের স্তম্ভ? কারণ এই মহান সিনেমাটিক ঐতিহ্যের গল্পটা তো এখানেই শেষ নয়। আসল কথা হলো, এই গল্পটা এখনও লেখা হচ্ছে।